সুপ্রিয় মতলব দক্ষিণ প্রেস ক্লাবের সদস্য এবং মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত মিডিয়া সাংবাদিক বৃন্দ, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মতলব উত্তর উপজেলার এনায়তনগর সরকার বাড়ির কৃতি সন্তান ডাক্তার A.M.M. আনিসুল আউয়াল PhD। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী, এই উদ্দেশ্যে তিনি আজ আমাদের মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়ের জন্য এখানে উপস্থিত হয়েছেন। ওনাকে আমাদের সাথে মত বিনিময়ের যে আগ্রহ প্রকাশ করেছেন, এ কারণে আমাদের মতলবের সকল স্তরের সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব ডাক্তার A.M.M. আনিসুল আউয়াল PhD। ওনার মূল্যবান বক্তব্য রাখেন। আমি প্রথম 10 সেকেন্ড বলি, তারপরে আমাকে প্রশ্ন করা হোক, বিভিন্ন দিক থেকে আমাকে প্রশ্ন করা হোক, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কিঞ্চিত একটু ব্যাঘাত ঘটাই। আগে আমরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি একটু দাঁড়াইতে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটু সোজা টাকা আমি আজকে নিজেকে কিন্তু অনেক গর্বিত মনে করছি, কারণ আমি এই গত রাতে আমরা আলোচনা করেছি কয়েকজন মিলে যে আজকে আমরা যদি একটু মত বিনিময় করতে পারি দেশের রাজনীতি নিয়ে এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে, এবং আমি কেন রাজনীতি করতে চাই, আমার লক্ষ্য কি, আদর্শ কি, উদ্দেশ্য কি, সেই ব্যাপারে যদি একটু মত বিনিময় করা যায়, তাহলে হয়তো আপনাদের অনেকের কাছেই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। আর আমার বক্তব্যের প্রথমে দেখবেন এখানে বিভিন্ন ধরনের আমি আপনাদের কাছে আমার লিফলেট এবং ক্যালেন্ডার দিয়েছি। এই লিফলেট এবং ক্যালেন্ডার এর মধ্যে আমার একটা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত কিন্তু এখানে আছে, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা বৃত্তান্ত এখানে আছে। সো দ্যাট কেউ যখন পড়বেন, বললে তারও কোনো কনফিউশন থাকবে না যে আসলে আমি কে, কোথেকে আসছি এবং কি জন্য ফিল্ডে আসছি। তো আমি শাওলিন, তারপরে রিঙ্কু, আমরা কয়েকজন বসে কালকে রাত্রে একটু আলাপ করলাম। আলাপ করার পর আজকে আপনারা এসেছেন এই আহ্বানে, সেই জন্য আমার অন্তর স্থল থেকে আপনাদেরকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে যদি আমরা আমি আসার পথেই গাড়ি দিয়ে আলোচনা করছিলাম যে হিউমানের দেশ হচ্ছে এরা, হিউমানের দেশটা একদম চেয়ে গেছে। তো কখনো দেখা যায় যে একটা দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি করা হয় রিউমার দিয়ে, কখনো রিউমার দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয় যে আওয়ামী লীগ ভারতের অন্যান্য সংগঠন আওয়ামী লীগে চলে যাবে। কখনো রিউমার এরকম যে শেখ হাসিনা অলরেডি বাংলাদেশে ঢুকে গেছে, কখনো রিউমার এরকম যে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন, কখনো দেখা যাচ্ছে চিটগঙ্গে যে ঘটনাটা ঘটলো ওই একটা হিন্দু ঋষি, ওই ঘটনাটা একটা খুবই দুঃখজনক একটা ঘটনা। ওইখানে চিন্ময়ের ঘটনা নিয়ে একজন সাংবাদিককে হত্যা করা হবে। তারপর প্রতি সপ্তাহে কোনো না কোনো দিকে বিভিন্ন যে কোনো সমস্যা নষ্ট করা হতে পারে, এবং ব্যাটসম্যানকে BGFI ধরে নিয়ে গেছে। এই ধরনের একদম সারা হয়ে গেছে। যদি আমরা ইমেলগুলো দেখি, এগুলো কিন্তু আমাদের জন্য ভালো লক্ষণ না। এগুলো হচ্ছে একটা দেশের বাস্তবতা সৃষ্টি করা এবং খোলা পানিতে মাছ শিকার করা করছে। এবং এটা এমনভাবে যে যদি কোনো কারণে নির্বাচনটা যত বেশি পিছিয়ে দেওয়া যায়, তত বেশি যেই দলটার সম্ভাবনা আছে নির্বাচনে আসা, তার সম্ভাবনা কিন্তু তত বেশি কমতে থাকে। আমরা যদি লক্ষ্য করি যে আমরা বিএনপির পক্ষ থেকে এখন নতুনভাবে বলছি এই নির্বাচন যত দ্রুত দিলে দেশের এখন নির্বাচন যত পিছাবে, সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে নাই।
সুতরাং আওয়ামী লীগের বৈধতা রয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তখন একটা সুন্দর খেলা কিন্তু আবার অন্যরকমভাবে জমবে। কারণ অতীতের ইতিহাস কিন্তু আছে, আপনারা জানেন যে আওয়ামী লীগের সাথে জামাত একসাথে হয়ে, জাতীয় পার্টি একসাথে হয়ে ওরা কিন্তু নির্বাচন করেছে। আবার এই আওয়ামী লীগ কিংবা জাতীয় এই বিএনপির সাথে জামাত একসাথে হয়েও কিন্তু নির্বাচন করেছে। সুতরাং যদি এরকম হয় যে বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, তাহলে কিন্তু বল অন্য গোলে ঢুকে যাবে। এবং এটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। কারণ যেভাবে জামাত নিভৃতে, কোনো ব্যানার নাই, পোস্টার নাই, প্ল্যাকার্ড নাই, ফেস্টুন নাই, নিভৃতে ওয়ার্ডে মহিলাদের কাছে অ্যাপ্রোচ করে ওরা কিন্তু বিরাট একটা জনসমর্থন ক্রিয়েট করে ফেলবে আগামী 6 মাসের মধ্যে। বেশ করেছে। এবং এখন এরই মধ্যে আওয়ামী লীগের যে ভয়টা ছিল, ভয় অনেকখানি কাটিয়ে তারা উঠে গেছে। উঠে কোথাও কিন্তু তারা এই ঝটিকা একটা সন্ত্রাসী বলে না, ঠাস করে ঢুকলো, কোথাও একটা আগুন ধরায় দিয়ে সব নাই হয়ে গেল। ঠাস করে ঢুকলো, গণপিটুনি দিয়ে 2-1 মানুষকে মেরে দিয়ে অর্থবিরুদ্ধ করে দিয়ে তারা নাই হয়ে গেল। ঠাস করে ঢুকলো, তাদের ব্যানারটা নিল, তাদের ব্যানারটা ছবি তুললো, ব্যানার এইভাবে ছবি তুলে তারা ঠাস করে নাই। এই যেগুলো কিন্তু শুরু হয়েছে, এগুলো কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ একটা দেশের জন্য। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সমালোচনা করবো না, কিন্তু এতটুকু রিকোয়েস্ট করতে চাই যে আপনারা নিষিদ্ধ যদি করেন তাহলে নিষিদ্ধ করে দেন, আর যদি ওপেন করেন তাহলে দেশবাসীকে জানান, তাহলে আমরাও সেরকমভাবেই প্রস্তুতি নেব। তবে আমি বিশেষ করে চাঁদপুরের জন্য বলবো, আমি তো চাঁদপুর নিয়ে আসলে কথা বললে লাভ নাই, সারা দেশ নিয়েই কথা বলতে হবে আমাদেরকে সারা দেশ নিয়ে কথা বলতে হবে। এছাড়া ইসলামী দলগুলি যদি সব একসাথে হয়ে যায়, যেটা সম্ভাবনা খুব কম এখন পর্যন্ত, কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছুই নাই, যেটা আমি বিশ্বাস করি। কারণ এত বছর ধরে দেখেছি, যখন যার যেখানে লাভ তারা সেখানেই যায়। আর ছোট ছোট দলগুলো একটা পদও যদি দেয় তাদেরকে, একটা পদ, এরকম ছোট দল আছে অন্তত 20টা, যদি বলে একটা পদ দেবো তোমাদেরকে, ওই 20টা দল যদি এসে বড় একটা জামাতের সাথে যোগ হয়, বা অন্য জাতীয় পার্টির সাথে যোগ হয়, বা আওয়ামী লীগের সাথে যোগ হয়, তাহলে কিন্তু হেভি একটা টাফ কম্পিটিশন হয়ে যাবে। তখন কিন্তু বলা মুশকিল যে এককভাবে কেউ নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা কোনো দল। সেই জন্যই আসলে বিএনপি অত্যন্ত চিন্তা ভাবনা করেই কিন্তু এই কথাটা বলছে, বারবার বলতে চাচ্ছে, বলেছে যে নির্বাচন যত দ্রুত দেবেন দেশের জন্য তত মঙ্গল। আর এছাড়াও ইউনাইটেড নেশনসের একটা বিধান আছে, কোনো দেশে যদি অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার 1 বছরের বেশি থাকে, তাহলে সেই সমস্ত দেশে পিস কিপিং ফোর্স কিন্তু সেই দেশ থেকে আর নেওয়া হয় না। আমাদের কিন্তু অলরেডি প্রায় 9 মাস চলছে। এরই মধ্যে আমাদের ওয়াকার সাহেব ঘুরে আসছেন বেশ কয়েকটা দেশ থেকে, এবং উনি পিস কিপিং ফোর্সের ওদের সাথে দেখা করেছেন, এবং ভিতরে কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি জানি না, বাট ইন্ডিয়ার সাথে যত কথাই আমরা বলি